গুড আফটারনুন প্রত্যেককে। ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি টেক্সট বুক। তোমাদের সকলকে স্বাগত জানাই ডব্লিউবিপিএসসি টেক্সট বুকে। আর প্রতিদিনের মতো এই কদিন একটা সিরিজ চলছে, তোমরা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে ডব্লিউবি এসএসসি গ্রুপ সিএনডি কে টার্গেট করে তোমাদের পার্টিকুলার কিছু যেহেতু আপডেটেড সিলেবাস হয়েছে, সেখানে কিছু কিছু টপিক ইনক্লুড হয়েছে, সেই টপিকগুলোকে নিয়ে তার কিছু কোয়েশ্চেন আমি আলোচনা করছি। আর তার আগে সকলকে জানাই মেরি ক্রিসমাস। তোমাদের সানটাও প্রত্যেকের লাইফে যেন খুব সুন্দর একটা গিফট নিয়ে আসে, এবং তোমাদের এক একটা মানুষের মানে কি বলবো, গিফট মানেই হচ্ছে তোমাদের সাকসেসফুল হওয়াটাই হচ্ছে তোমাদের কাছে সব থেকে বড় গিফট। ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়তে থাকো, এবং খুব শিগগিরই যেন তোমরাও একটা চাকরি বাকরি পেয়ে যাও। তো চলো ঝটপট তোমরা একটু সেশনটাকে শেয়ার করে দেবে, যাতে বাকিরাও ক্লাসে জয়েন করতে পারে। এবং অবশ্যই তোমরা আমাকে মানে কমেন্ট যখন আসবে, আমি কোশ্চেন গুলো যখন করাবো, কিছু প্রশ্ন করলে তার উত্তরগুলো অবশ্যই দিও, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে, এবং হ্যাঁ, আজকের টপিক কিন্তু এর আগে আমি দুটো টপিক অলরেডি করিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাফেয়ার্স, তারপরে করেছি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স, এবং আজকে আমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ ন্যাশনালি যা আমরা বলি যে গ্লোবালি, অর্থাৎ গোটা বিশ্বে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আমাদের এক্সামের দিক থেকে ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। কি বলছে, কোন দেশ ডোনাল্ড ট্রাম্পকে গ্র্যান্ড অর্ডার অফ মুগুন কাওয়া এবং গোল্ডেন চেয়ন মাংচো মুকুটের একটি প্রতিরূপ দিয়ে সম্মানিত করেছেন? তোমরা প্রত্যেকেই জানো যে ইউএস এর একজন প্রেসিডেন্ট হচ্ছেন 47th প্রেসিডেন্ট হচ্ছেন কে, তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি অনেকভাবেই চেষ্টা করেছিলেন যাতে নোবেল পিস অ্যাওয়ার্ডটা তিনি পান, এই দেশের সাথে ওই দেশের শান্তি চুক্তি, এবং রিসেন্টলি তিনি কিন্তু বলেছেন ইসরায়েল এবং যে গাজা যে এলাকাটা রয়েছে তার মাঝখান দিয়ে যাতে কোনো রকম সীমানার পরিবর্তন না হতে পারে, তাদের মাঝখান দিয়ে একটা লাইন তিনি ড্র করার পরিকল্পনা এবং প্রস্তাব দিয়েছেন, যার নাম কিন্তু রাখা হবে কি ইয়োলো লাইন। ইয়োলো লাইন, এটা একটু মনে রাখবে, কোথায়? ইসরায়েল এবং গাজা, ঠিক আছে, তার মধ্যে। তো এই যে অর্ডার, ট্রাম্পকে যে গ্র্যান্ড অর্ডার অফ মুঘল ঘাওয়া এবং গোল্ডেন চেয়ং মাচং মুকুট যে প্রদান করেছে, সেটা কারা করেছে? সেটা কিন্তু করেছে সাউথ কোরিয়া, অর্থাৎ দক্ষিণ কোরিয়া। এটা সম্পর্কে একটু দেখিনি। এই পুরস্কারটি, এই যে নাম গ্র্যান্ড অর্ডার অফ মুগন গাওয়া গোল্ডেন চেয়ন মাংচো যে মুকুট, এইটি কিন্তু একটি নামকরণ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার। নামকরণ পুরস্কারটির অনেক সময় এখন ঘুরিয়ে কিন্তু প্রশ্ন দেয় যে পুরস্কারটির নামকরণ করা হয়েছে কিসের অনুযায়ী? জাতীয় ফুল, জাতীয় ফুল, জাতীয় ফুলের নাম অনুসারে। কোথাকার জাতীয় ফুল? সাউথ কোরিয়ারই নামের অনুসারে, ঠিক আছে, জাতীয় ফুলের নামের অনুসারে কিন্তু এর নামকরণ করা হয়েছে। আর এটি হচ্ছে তাদের সেই সাউথ কোরিয়ার সৌন্দর্যের প্রতীক। তাহলে যে জিনিসটা সৌন্দর্যের প্রতীক, তারা তাদের দেশের একটা প্রতীককে যখন প্রদান করেছেন, তার কারণ কি বলছেন যে এই সম্মানটি তাকে দেওয়া হয়েছে, যে জাতীয় এবং সর্বোচ্চ সম্মান রাষ্ট্রপ্রধানের দ্বারা, অর্থাৎ সাউথ কোরিয়া যিনি রাষ্ট্রপ্রধান তার দ্বারা অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়েছে সেই দেশের সেবার জন্য, অর্থাৎ দক্ষিণ কোরিয়াকে সেবা প্রদান করেছেন আমাদের মহান ডোনাল্ড ট্রাম্প। এবং এই মর্যাদাপূর্ণ যে সম্মানটি প্রাপ্ত মার্কিন রাষ্ট্রপতি মানে ডোনাল্ড ট্রাম্প, যা এই অঞ্চলে শান্তি কূটনীতির প্রচারকে কিন্তু আরো জোরদার করছে। বুঝতেই পারছো, মানে একে অপরকে ভাই আমি তোমাকে সম্মান দিয়েছি, কিন্তু তুমি আমার কাছে বিরাট বড় একটা জায়গা। তখন ট্রাম্পও ভাবছে বা বিশাল একটা ব্যাপার, আমাকে ওরা এই এত বড় একটা সম্মান দিয়েছে, তাহলে ভাই ওদের জন্য কিন্তু আমাকে কাজকর্ম করতে হবে। অর্থনৈতিক এবং যে নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে কিন্তু দক্ষিণ কোরিয়ার একটি কূটনৈতিক এবং সফরের তার কি মানে সুদূর একটা রাস্তা সম্প্রসারণ করেছেন, যা বোঝায় আর কি। সেটা সমস্ত দিক থেকে বুঝতেই পারছো, পার্টনারশিপ এবং বিভিন্ন রকমের সিকিউরিটি, এর বিপদে পড়লে ওর পাশে থাকবে, এটাই হচ্ছে রিজন। তাহলে এই যে পুরস্কারটি
ট্রাম্পকে কিন্তু দেওয়া হয়েছে, কে? দক্ষিণ কোরিয়া প্রদান করেছে। চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। ইরানের পার্লামেন্ট তার জাতীয় মুদ্রা সংক্রান্ত কোন বড় আর্থিক সংস্করণটি অনুমোদন করেছে? ইরানের পার্লামেন্ট তার জাতীয় মুদ্রা সংক্রান্ত কোন বড় আর্থিক সংস্কার অনুমোদনটি করেছেন? মুদ্রার নাম পরিবর্তন করেছেন, চেঞ্জিং দ্য কারেন্সিস নেম, রিমুভিং 4 জিরোস ফ্রম দ্য রিয়াল থেকে 4টি শূন্য বাদ দিয়ে দিয়েছে, অ্যাডপ্টিং দ্য ইউএসএ ডলার, মার্কিন ডলারকে গ্রহণ করেছে, নাকি ইন্ট্রোডিউসিং নিউ ব্যাংক নোটস? বলো। এটা তোমাদেরকে এর আগে আমি করিয়েছিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে কি বলছে, ইরানের পার্লামেন্ট রিয়াল, তাহলে আমাদের কারেন্সি কি দেখছি? ইরানের কারেন্সি সেটা হচ্ছে রিয়াল, এবং সেই রিয়াল থেকে কি করলেন, মানে মূল্য যেটা ছিল সেই মূল্য থেকে 4টে শূন্য, রিমুভিং 4 জিরোস ফ্রম দ্য রিয়াল, অর্থাৎ ইরানের পার্লামেন্ট কিন্তু রিয়াল থেকে 4টে শূন্য বাদ দেওয়ার পরিকল্পনাকে অনুমোদন করেছেন, যা দৈনন্দিন লেনদেন এবং আর্থিক বিবরণগুলিকে আরো সরল করার জন্য। আর এই সংস্করণের লক্ষ্যটা কি? এর লক্ষ্য হচ্ছে ইরানে যে ইনফ্লেশন দেখা যাচ্ছে, অর্থাৎ যে মুদ্রাস্ফীতি কমানো, মুদ্রাস্ফীতি কমানো হচ্ছে এর মূল লক্ষ্য। ঠিক আছে, আর এর আর্থিক যে লেনদেন সহজ করা, যেখানে রিয়াল মারাত্মকভাবে অবমূল্যায়িত হয়ে যাচ্ছিল। নতুন মুদ্রা ব্যবস্থা বাস্তবায়নের জন্য কিন্তু কি করা হচ্ছে, ইরানের সেন্ট্রাল ব্যাংকের কাছে 2 বছর সময় আছে। মানে এই যে নিউ যে মুদ্রা, অর্থাৎ এই যে 4টে শূন্য বাদ দিয়ে দেওয়া হলো, যে নতুন মুদ্রা, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু যে সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ ইরানের যেই সেন্ট্রাল ব্যাংক গুলো রয়েছে, তাকে কতদিনের সময় দেওয়া হয়েছে? 2 ইয়ার্স মতো কিন্তু তারা সময় পেয়েছে। তাহলে কি দেখলাম, যে ইরানের পার্লামেন্ট তার জাতীয় মুদ্রা সংক্রান্ত কোনো বড় আর্থিক সংস্করণ অনুমোদন করছে, যেটা রিমুভিং 4 জিরোস ফ্রম দ্য রিয়াল। ঠিক আছে, চল নেক্সট যাই। আজকে যেহেতু ক্রিসমাস প্রত্যেকেই জানো, এবং সেই ক্রিসমাসে সবার একটু ছুটি ছুটি মেজাজি থাকবে, সেজন্য একদম একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে পড়িয়ে দেবো, যাতে দেখো পরীক্ষাও সামনে আছে, সেটাকেও ইম্পর্টেন্ট, সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো। 12,000 বছরের পুরনো টি আকৃতির স্তম্ভটি, যেখানে একটি খোদাই করা মানুষের মুখ রয়েছে, সেটি কোথায় অবস্থিত? যেটি টি আকৃতির মতো দেখতে এবং মানুষের মুখের আদলে কিন্তু সেটা খোদাই করা, সেটা কোথায় অবস্থিত? গোবেল গোবেকলি টেপ, কারাহান টেপে, চাতাল ওয়াক এবং হাটা সুসা। নামগুলো একটু অন্যরকম, ঠিক আছে। সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব তুরস্কের, যেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিকরা কোথায় খুঁজে পেয়েছেন, কোথাকার কথা বললাম? দক্ষিণ, অর্থাৎ সাউথ তুরস্ক, সাউথ তুর্কি বলা হয়, বা বাংলায় বললে আমরা দক্ষিণ তুরস্ক বলি। সেই দক্ষিণ পূর্ব, সরি এখানে ইস্ট হবে, সাউথ ইস্ট তুর্কি, দক্ষিণ পূর্ব তুরস্ক। সেই দক্ষিণ পূর্ব তুরস্কে যে সমস্ত প্রত্নতত্ত্ববিদরা রয়েছেন, সেই প্রত্নতত্ত্ব আর্কিওলজিস্টরা, সেই আর্কিওলজিস্টরা কিন্তু কারাহানটেপে স্থানে প্রায় 12,000, কত বছরের পুরনো? দেখো, প্রায় 12,000 পুরনো কিন্তু একটি টি আকৃতির স্তম্ভ আবিষ্কার করেছেন, যেখানে খোদাই করা আছে মানুষের মুখ। ঠিক আছে, আচ্ছা, এর পরিচিত মানে মানুষের মুখের যে প্রথম পরিচিত উদাহরণ, যা এই নিওলিথিক প্রতীকীবাদ, নিওলিথিকের যুগ, নিওলিথিক যুগের প্রতীকবাদ হিসাবে চিহ্নিত রয়েছে। 2025 সালের অক্টোবরে ঘোষিত হয়েছে। এই আবিষ্কারটি চলমান তাস তেলেপের যেই স্টোন, সেখানকার নাম হচ্ছে তাস তেলেপ, কি বললাম? তাস তেলেপে স্টোন হিলস সেই প্রকল্পের অংশ ছিল সেই সময়কার, এবং এর পাশাপাশি বলেছে তার মধ্যে সেই স্থিতিশীল জীবন যাপন এবং আধ্যাত্মিক অনুশীলনের কিছু কিন্তু নিদর্শন সেখানে পাওয়া গিয়েছে। তাহলে কোথায় দেখলাম? জায়গাটা একটু উল্লেখ করলাম, সেটা হচ্ছে কোথায়?
দক্ষিণ পূর্ব তুরস্কে সেখানকার প্রত্নতাত্ত্বিকবিদরা কিন্তু এটি খুঁজে পেয়েছেন। কত? 12 বছর পুরনো টি আকৃতির একটি স্তম্ভ, মানে টি আকৃতির স্তম্ভ যেখানে কিন্তু মানুষের মুখ খোদাই করা রয়েছে। এই দেখো ছবিটা দেখতে পাচ্ছ, এই যে এইটুকুনির মধ্যে কিন্তু যেখানে বলছে মানুষের মুখের আদল, মানে ওটা ওই ওই হিসাবেই বলেছে যে সেটা নিদর্শন দেখা গিয়েছে। ঠিক আছে, চল নেক্সট দেখি। কোন প্রাক্তন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ম্যাক্রো ইকোনমিক এবং ভূ রাজনৈতিক প্রবণতার উপরে কৌশলগত নির্দেশনা প্রদানের জন্য মাইক্রোসফট এবং অ্যানথ্রোপিকে সিনিয়র উপদেষ্টা পদ গ্রহণ করেছেন? দেখো এই প্রশ্নগুলো আবারও বলছি গ্লোবালি, অর্থাৎ আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলতে আমরা যেটা বুঝি সেটার জন্যই ইম্পর্টেন্ট, তাই কিছু কিছু প্রশ্নই আমি তার মধ্যে বেছে বেছে করাচ্ছি। টেরেসা মে, বারিস জনসন, ঋষি সুনাক নাকি ডেভিড ক্যামেরন? আবার নামগুলো বলছে যে কোন প্রাক্তন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ম্যাক্রো ইকোনমিক এবং ভূ রাজনৈতিক প্রবণতার উপরে কৌশলগত নির্দেশনা প্রদানের জন্য মাইক্রোসফট এবং অ্যানথ্রোপিকে সিনিয়র উপদেষ্টার পদ গ্রহণ করেছেন? বলো। সেটা কিন্তু হয়ে যাচ্ছে, তিনি প্রাক্তন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু ফর্মার প্রেসিডেন্ট অফ, কোথায়, তার নাম হচ্ছে ইউকে, ফর্মার ইউকে প্রেসিডেন্ট, ফর্মার ইউকে প্রেসিডেন্ট। কি নাম তার? তার নাম হচ্ছে ঋষি সুনাক। তিনি নতুন উপদেষ্টা পদগুলি আংশিক সময় এবং নীতি বহির্ভূত জনসেবা থেকে কর্পোরেট খাতে তার রূপান্তরকে তিনি চিহ্নিত করেছেন। তিনি এই পদগুলি থেকে তার আয়ের 100% দ্য রিচমন্ড প্রজেক্টে দান করেছেন। দা কি প্রজেক্ট বললাম? রিচমন্ড প্রজেক্টটা কিন্তু দান করেছেন। তাহলে প্রশ্নটাও একটু ভালো করে দেখবে এবং অ্যান্সারটা, তিনি হচ্ছেন ফর্মার প্রেসিডেন্ট কোথাকার, এইভাবেও ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। তিনি কিন্তু ফর্মার প্রেসিডেন্ট হচ্ছেন প্রাক্তন যুক্তরাজ্যের, তিনি হচ্ছেন কি নাম বললাম? ঋষি সুনাক। ঠিক আছে, আচ্ছা এই পদগুলি কিন্তু বিশ্বব্যাপী প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এর পাশাপাশি ক্রমবর্ধমান যেই প্রভাব রয়েছে সেই প্রভাবগুলোকে প্রতিফলিত করবে। আর এই রিচমন্ড প্রজেক্ট জিনিসটা কি, যার নাম একটুখানি আমি বললাম, এই ঋষি সুনাক এবং তার স্ত্রী অক্ষেতা মূর্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি যুক্তরাজ্যের দাম্পত্য সংস্থা, যেখানে শিক্ষাগত এবং সামাজিক উদ্যোগগুলিকে সমর্থন করা হয়। মানে ওই আমাদের এখানে এক কথায় যেগুলোকে আমরা এনজিও বলে থাকি, আমাদের এখানে যেগুলোকে আমরা এনজিও টাইপসের বলে থাকি। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে। গাজার যুদ্ধবিরতি এবং শান্তি পরিকল্পনাকে সমর্থন করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশর, কাতার এবং তুরস্ক কর্তৃক স্বাক্ষরিত যৌথ যে ঘোষণা করেছেন তার শিরোনাম কি? গাজা পিস অ্যাকর্ড, দা, একটু আগেই তোমাকে বলছিলাম না, তোমাদেরকে বলছিলাম না যে তিনি নোবেল পিস অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অনেক কিছুই করার চেষ্টা করেছেন, বাট আলটিমেটলি তিনি পেলেন না। তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে যে এবছর 2025-এর নোবেল পিস অ্যাওয়ার্ডটা কে পেয়েছে। আচ্ছা, গাজা পিস অ্যাকর্ড, দ্য শার্ম ই শেখ ডিক্লিয়ারেশন, ট্রাম্প ডিক্লিয়ারেশন ফর এন্ডিউরিং পিস অ্যান্ড প্রসপারিটি নাকি মিডল ইস্ট পিস ফ্রেমওয়ার্ক? মধ্যপ্রাচ্যের শক্তি কাঠামো। বলো, গাজা শান্তি চুক্তি, শার্ম এল শেখ ঘোষণা নাকি টেকসই শান্তি এবং সমৃদ্ধির জন্য ট্রাম্প ঘোষণা নাকি মধ্যপ্রাচ্যের শক্তি কাঠামো? সেটা হয়ে যাচ্ছে ট্রাম্প ডিক্লিয়ারেশন। ট্রাম্প ডিক্লিয়ার করবে, ওর নাম থাকবে না, সেটা কি হতে পারে? সেটা হচ্ছে কি ট্রাম্প ডিক্লিয়ারেশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশর, কাতার এবং তুরস্ক কর্তৃক যে স্বাক্ষরিত যৌথ ঘোষণা করেছেন তার নাম হচ্ছে কি এই তোমার হচ্ছে ট্রাম্প ডিক্লারেশন ফর এন্ডিউরিং পিস অ্যান্ড প্রসপারিটি। বুঝতেই পারছো পিসের কথা এখানে বলা রয়েছে। নিরাপত্তা, স্থিতিশীলতা, মানবিক সহায়তা এবং মর্যাদার জন্য গুরুত্বপূর্ণ করা হবে। আর এই যেই সম্মেলনের কথা এখানে মানে উল্লেখ রয়েছে মিশরে অনুষ্ঠিত একটি যে কূটনৈতিক সম্মেলন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এটার নাম হচ্ছে শার্ম এল শেখ সম্মেলন। কোথায় গেল, কোথায় লিখবো এটা, এটা জেনে রাখো, শার্ম
এল শেখ সামিট। এটা কিন্তু কোথায় অনুষ্ঠিত হয়? এটা অনুষ্ঠিত হয় মিশরে। এবং এইখানে কি বলছে যে কূটনৈতিক সম্মেলন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে মিশর, কাতার এবং তুরস্ক সহ একাধিক দেশের নেতারা শান্তি ঘোষণাপত্র মানে কি বলবো স্বাক্ষর করে থাকেন, বা এখানেই স্বাক্ষরটা হয়। তাহলে জায়গাটার নাম কি বললাম? এটা না আর হবে, ঠিক আছে? SHARM, SHARM, সারেম এল শেখ, IKH, শার্ম এল শেখ সামিট, ঠিক আছে? চলো, বেশি ডেসক্রিপশন দরকার নেই। সৌদি আরব কাফালা প্রথা বাতিল করেছে। সৌদি আরব কি প্রথা? কাফালা প্রথাকে বাতিল করেছে, যা একটি ব্যাপকভাবে সমালোচিত শ্রম কাঠামো ছিল। এই পরিবর্তনটি ভিশন 2030 অর্থাৎ 2030-এর অধীনে দেশটির অর্থনৈতিক মানবাধিকার রেকর্ডকে আধুনিক করার প্রচেষ্টার অংশ। নতুন নীতি কাফালা প্রথাকে কি দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে? কাফালা প্রথা, এটা নিয়েও আমি আগে ক্লাসে বহুবার বলেছিলাম, সেটা হচ্ছে চুক্তিভিত্তিক শ্রম ব্যবস্থা নাকি সরাসরি কর্ম ব্যবস্থা, যেটা ফ্রিল্যান্স কাজ করার ব্যবস্থা নাকি স্পন্সরশিপ মুক্ত শ্রম। এই কাফালা জিনিসটা কি ছিল তোমাদেরকে বলিয়েছিলাম। যেমন ধরো তোমাদের মধ্যে কেউ একজন মানে অনেক আগেই কি সৌদি আরবে বলে না যে বাইরের দেশে কাজে যাচ্ছে, কাজের জন্য যায়, অনেকে কি করে সেখানে ওরা লিজ নেয়, বলে যে ঠিক আছে চলো এখানে তোমাদের মধ্যে ধরো একজন কেউ আগে চলে গেছে, সে গিয়ে ওখানে সমস্ত ব্যবস্থাপনা বুঝে নিয়েছে। পরবর্তীতে কি হয়, তারই চেনা পরিচিত কাউকে ভারত থেকে বললো হ্যাঁ হ্যাঁ তুই চলে আয়, তোকে আমি কাজ দিয়ে দেবো। এবার তারা সেখানে কাজে যাচ্ছে, মানে এই যে বাইরে থেকে গিয়ে সেখানে কাজে যাচ্ছে। এবার মুশকিলটা হচ্ছে কি, তাদের কোনো রকম সরকারি তো সাহায্য সেখানে থাকে না, বা কি কাজ করাচ্ছে না করাচ্ছে, বা তাদের কোনো আদৌ কোনো কিছু ফেসিলিটি তারা পাচ্ছে কিনা, বা কতটা সেফলি বা আদৌ কোনো গর্হিত অপরাধমূলক কাজ করছে কিনা সেটা তো জানা যায় না। তো এই যে মানে কাজ করে দেওয়ার নাম করে, কাজ খুঁজে দেওয়ার নাম করে কোনো অপরাধমূলক কাজে যুক্ত করে দিচ্ছে কিনা, এই যে সমস্ত বিষয় আসক। আর এই প্রথাটাকেই বলা হয় যেটা কন্ট্রাকচুয়াল তোমার হচ্ছে কি কাজ, এই ক্ষেত্রে বলা হয় যে চুক্তি ভিত্তিক মানে কন্ট্রাক্ট বেসড যে লেবার সিস্টেম, সেই সিস্টেমটার কথা বলছে। এবং সৌদি আরব কিন্তু সেটাকে পুরোপুরি বাতিল করে দিচ্ছে, কারণ বলছে যে এইরকম ভাবে এটা তো দেশের বদনাম না। তাহলে যে ভারত থেকে গিয়ে কাতারে কাজ করতে, ধরো সৌদি আরবে কাজের জন্য গেল, সে যখন দেখলো যে আমি বিপদে পড়েছি, আমি সরকারি সাহায্য সেখান থেকে নিতে পাচ্ছি না, বা আমি কোনোভাবে এখান থেকে বেরোতে পাচ্ছি না, তখন কি সেটা তো দেশের বদনাম না? তো এই অনেক রকম এরকম কিছু ঘটনা ঘটার দরুন কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে এটা ভারতীয় শ্রমিকদের মানে অভিবাসী যে সমস্ত বলা হয় যে যারা ভারত থেকে সেখানে গিয়ে কাজবাজ করছে তাদের উপর একটা প্রভাব ফেলেছে। বলছে সৌদি আরবে 2.5 মিলিয়ন, ভাবো 2.5 মিলিয়ন মানে লক্ষ, 2.5, 2.5 লক্ষ এরও বেশি ভারতীয় নাগরিক কিন্তু সৌদি আরবে গিয়ে কাজ করে। একটু আগেই যার উদাহরণটা আমি তোমাদেরকে দিলাম, ভারতীয় নাগরিকরা যাদের মধ্যে অনেকেই কাফালা প্রধান অধীনে পাসপোর্ট বাজেয়াপ্তকরণ করা হয়েছে, মজুরি, বিলম্ব এবং নির্যাতনের মতো সমস্যার সম্মুখীন হয়েছেন। ওই যে বললাম যে পাসপোর্ট নিয়ে গেছে, যেখানে যার কাছে কন্ট্রাকচুয়াল কাজের জন্য ধরো ঢুকেছে, সে তখন বলবে তুমি এটা করবে না, তোমাকে কিন্তু তোমার পাসপোর্ট দেব না, বা তোমার মাইনে যেটা সেই টাকা পয়সা কিন্তু আর ফেরত তুমি পাবে না। তো এই যে জিনিসগুলো করা হচ্ছে, তো এই নতুন সংস্কারগুলি আরো ভালো, সেটা হচ্ছে সুরক্ষা, চলাচলের স্বাধীনতা, এবং মানে এই জিনিসটা থাকবে তুমি যখন স্বেচ্ছায় কাজে ঢুকেছো, তুমি ঠিক তোমার যদি মনে হয় তুমি এখানে কমফর্টেবল নও, তাহলে তুমি স্বেচ্ছায় সেই কাজটাকে ছেড়ে দিতে পারবে। তো এইরকম নতুন কিছু প্রথার ব্যবস্থা কিন্তু হতে চলেছে, এবং তিনি সেটা ঘোষণাও করেছেন। ভিশন 2030 অর্থাৎ ভিশন 2030-এর যেই লক্ষ্য সৌদি আরবের অর্থনৈতিক এবং বৈচিত্র্যময় করা এবং বিশ্বব্যাপী চিত্রে উন্নত করা থাকে নিজেদের দেশকে, অবভিয়াসলি তাই। মানে লক্ষ লক্ষ মানুষ ভারত থেকে যাচ্ছে, ভারত ছাড়াও ভাবো অন্যান্য দেশ থেকেও তো এখানে কাজে আসছে, তাই না? বোঝা গেল ব্যাপারটা? চল নেক্সট। ফেডারেল রিজার্ভ কেন 2025 সালে তার বেঞ্চমার্ক সুদের হার আবার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সেটা কিসের জন্য? টু স্টিমুলেট ইনফ্লেশন,
মানে কেন সিদ্ধান্তটা নিয়েছে মুদ্রাস্ফীতিকে উদ্দীপ্ত করতে? টু সাপোর্ট এ কুলিং লেবার মার্কেট, ঠান্ডা হাওয়া শ্রমবাজারকে সমর্থন করতে, টু ইনক্রিজ জব ক্রিয়েশন আগ্রাসিভ ভাবে কর্মসংস্থান সৃষ্টি বাড়াতে, টু অ্যালাইন ইন্টারেস্ট রেটস উইথ গ্লোবাল স্ট্যান্ডার্ডস, বৈশ্বিক মানগুলির সাথে সুদের হারকে সারিবদ্ধ করতে। বল কি কারণে বলছে? সেটা হচ্ছে টু সাপোর্ট কুলিং লেবার মার্কেট। তোমরা কি জানো যে আমাদের মার্কেটে যদি বলি যে ইনফ্লেশন বা সাপ্লাই অফ মানি, সবাই যদি গভর্নমেন্ট জব করতো, কন্ট্রাকচুয়াল জব করতো, তাহলে কিন্তু মার্কেটে সাপ্লাই অফ মানি ঠিকঠাক লেভেলে থাকতো না। জাস্ট বিকজ অফ যে মানে মানি সাপ্লাই মানে কি, তুমি মার্কেটে মানি দিচ্ছ, সেই মানিটাকে কেউ কাজে লাগাচ্ছে, সেটা আবার রিটার্ন হয়ে আবার মার্কেটে ফিরছে। তো সেখানে কিন্তু যে সমস্ত মানে লেবাররা রয়েছে, শ্রমিক সমাজ প্লাস যারা ব্যবসায়িক সমাজ, তারা কিন্তু হিউজ একটা রোল প্লে করে। আজকে তুমি চিন্তা করো না, কোনো লেবার ছাড়া তুমি কোনো কিছুর কনস্ট্রাকশন ভাবতে পারো যে সেটা তৈরি হতে পারে? সেটা সম্ভব? কোনো কারখানায় যদি লেবার না কাজ করে, সেটা কি কারখানার কাজ হওয়া সম্ভব? কোনো কিছুর প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে আর সেই প্রোডাকশন হওয়া সম্ভব? তাই বলছি সমাজে কিন্তু এদের একটা হিউজ ভূমিকা কাজ করে। সেটা কি বলছে যে চলমান মুদ্রাস্ফীতির যে উদ্বেগ থাকা সত্ত্বেও এটিকে ঠান্ডা হাওয়া, যেটা শ্রমবাজারকে সমর্থন করার জন্য ফেডারেল রিজার্ভ ব্যাংক বেঞ্চমার্ক সুদের হারকে কিন্তু 3.75% থেকে কিন্তু 4% নামিয়ে এনেছে। এখানে ঠান্ডা হাওয়া মানে শীতল হাওয়ার কথা, ঠান্ডা শীতের হাওয়া ভেবো না, মানে হচ্ছে স্থিতিশীল অবস্থার কথা বোঝাতে চেয়েছে। হার কমানোর লক্ষ্য হচ্ছে শ্রমবাজারের মন্দা মোকাবিলা করা। কারণ দেখো, লেবাররা কিন্তু এখন বলেই দেয়, মানে কিছু কিছু লেবার থাকে তারা বলে যে না, আমরা কন্ট্রাকচুয়াল কাজ করবো, আমাদেরকে পুরো এই টাকায় বুঝিয়ে দিন, আমরা মানে আজকে 10 ঘন্টা কাজ করব বা কালকে 5 ঘন্টা কাজ করব না, দুদিনে আমরা 7.5 ঘন্টা করে কাজ করে কাজটা মিটিয়ে দেবো, সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। তো এই সেই শ্রম সমাজের যে মন্দা দেখা যাচ্ছে তার এবং বৃহত্তম যে অর্থনৈতিক সংকোচনের হার এড়াতে কিন্তু এটা করা হয়েছে। বোঝা গেল? টু সাপোর্ট এ কুলিং লেবার মার্কেট। চলো নেক্সট কি বলছে? রাশিয়ায় প্রথম জনসমক্ষে প্রদর্শনের জন্য ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতি চিহ্নগুলি কোথায় পাঠানো হবে? মস্কো, কালমিকিয়া, পেনজা নাকি কালিনিনগ্রাদ? কোথায় পাঠানো হবে? ভারত সরকার কবে থেকে কবে, দেখো ভারত সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট 11 থেকে 18 অক্টোবর 2025 পর্যন্ত কিন্তু প্রথম জনসমক্ষে একটি প্রদর্শনের জন্য ভগবান বুদ্ধের পবিত্র নিদর্শনগুলি কালমিকিয়ার রাজনীতি এলিস্টারে পাঠানো, কোথায় গেল রে বাবা, এই যে কালমিকিয়ার কোথায়, এলিস্টারে পাঠানো হবে। নিউ দিল্লির জাতীয় জাদুঘরে এটা সংরক্ষিত রয়েছে। এই মানে মূর্তিগুলো কোথায় রয়েছে? সেটা নিউ দিল্লির মিউজিয়ামে কিন্তু, মানে জাদুঘরে, নিউ দিল্লির জাদুঘরে। বাবা আমি বানানটা কি সুন্দর লিখলাম, জাদুঘরে সংরক্ষিত রয়েছে, সংরক্ষিত। ঠিক আছে, মূর্তিগুলো কোথায় রয়েছে? সংরক্ষিত রয়েছে এবং তাদেরকে পাঠানো হবে। যে শাক্যমুনি বুদ্ধের সময় এই বৌদ্ধ ঐতিহ্যগুলি অত্যন্ত পূজনীয় বলে বিবেচিত ছিল। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের নেতৃত্বে এটি উচ্চ পর্যায়ে ভারতীয় প্রতিনিধি দল, তারা কিন্তু মানে এমনি এমনি রাশিয়া থেকে কেউ আসবে তাদেরকে পাঠিয়ে দেবে কিন্তু সেটা কিন্তু নয়। এটা ভারতীয় প্রতিনিধি দল এই মূর্তিগুলোকে নিয়ে কিন্তু যাবে এবং সেখানে প্রদর্শিত করানো হবে। একটি উচ্চ পর্যায়ে ভারতীয় প্রতিনিধি দল কালমিয়ার নির্দেশনগুলির সাথে থাকবে। এই অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, আশীর্বাদ থাকবে, যেখানে 43তম শাক্য ত্রিজন রিনপোচ এবং 13তম কুন্ডেলিং তাক্তশাক রিনপোচের মতে বিশিষ্ট ভিক্ষুকরা সেখানে থাকবে। মানে বুদ্ধিস্ট মঙ্কের কথা, বুদ্ধিস্ট মঙ্কে এখানে ভিক্ষুক বলছে, দরকার নেই তোমাদের, জাস্ট এটুকু জেনে রাখো তাহলেই হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই।
রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস প্রবাসী পরিচয়ের তৃতীয় সংস্করণ রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস প্রবাসী পরিচয়ের তৃতীয় সংস্করণ আয়োজন করছে, যা ভারতের বৈচিত্র্যময় ঐতিহ্যকে তুলে ধরেছে। এই উৎসবের প্রধান সংস্করণ কোন সালে শুরু করা হয়েছিল? কোন সংস্করণ, মানে এই উৎসবটির প্রথম সংস্করণ কবে শুরু করা হয়েছিল? 2022, 2023, 2024 নাকি 2025? তাহলে অবভিয়াসলি 2025-এ তো হচ্ছে, মানে 2025-এ প্রথম সংস্করণ হবে না, সেটা আমরা প্রথমেই বাদ দিয়ে দেবো। অপশন থাকছে তিনটে, সেটা হচ্ছে কি, রিয়াদে যে অবস্থিত ভারতীয় দূতাবাস অর্থাৎ ইন্ডিয়ান যে অ্যাম্বাসাডার রয়েছে সেখানে 28 অক্টোবর থেকে 3 নভেম্বর 2025 পর্যন্ত কিন্তু প্রবাসী পরিচয়ের যে থার্ড এডিশন, কত এডিশন? থার্ড এডিশন হবে। তাহলে কত সাল থেকে শুরু হয়েছিল? 2023 সাল থেকে। 2023-এ ফার্স্ট, 24-এ সেকেন্ড এবং 2025-এ এসে থার্ড সংস্করণ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং কি বলছে, এখানে তৃতীয় সংস্করণের আয়োজন করা হবে, যা ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শৈল্পিক যে ঐতিহ্য সেটাকে কিন্তু তুলে ধরা হবে। কোথায় করা হবে? সেটা কিন্তু রিয়াদে হবে। প্রবাসী পরিচয় যদি বলি, এটা তৃতীয় সংস্করণ 28 অক্টোবর থেকে 3 নভেম্বর অবধি হবে, যেটা রিয়াদের দূতাবাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এই বছরের উৎসবে গীতা মহোৎসবের জন্য একটি বিশেষ সন্ধ্যা, তাহলে এই উৎসবে কিন্তু কিসের উল্লেখ করছেন? গীতা মহোৎসব। আমি বানানটাকে আদৌ ঠিক লিখলাম? মহোৎসবের জন্য গীতা মহোৎসবের জন্য একটি বিশেষ সন্ধ্যা এবং 4টি রাজ্যভিত্তিক দিন অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে। শুরু হয়েছে কবে থেকে? এটা 2023 সাল থেকে শুরু হয়েছে। কিসের? ভারতীয় দূতাবাস যে প্রবাসী পরিচয় দিবস, বা বলতে পারো প্রবাসী পরিচয় 2025-এ। আর এখানে বলছে সাম্প্রদায়িকগত অংশগ্রহণ। এই উৎসবটি সৌদি আরবের একাধিক ভারতীয় প্রবাসী যারা রয়েছেন সংস্থার সঙ্গে এটি অংশীদারিত্ব মডেল অনুসারে কিন্তু কাজ করে। চলো নেক্সট। লাওস, চীন এবং ফিলিপাইন্সের দিকে ধেয়ে আসা গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নাম কি, যার কারণে বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের জন্য দেশব্যাপী সতর্কতা জারি করা হয়েছে? তোমরা প্রত্যেকে জানো জাপানেও কিন্তু বেশ বড়সড় মাপের ঝড় ভূমিকম্প দেখতে পাওয়া গেছে পরপর দুদিনের মধ্যে। তার নাম ছিল গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের মাথমো ট্রপিক্যাল স্টর্ম নাম কি রাখা হয়েছে? মাথমো কিন্তু নামটি রাখা হয়েছে লাওস আবহাওয়ায় ব্যুরো থেকে, যেটা হচ্ছে লাওস আবহাওয়া ব্যুরো। কারা এটাকে জানিয়েছে? ওয়েস্ট নর্থ টু 20 কিলোমিটার, যার নাম রাখা হয়েছে লাওস ওয়েদার ব্যুরো। কারা ঘোষণা করেছে? লাওস ওয়েদার ব্যুরো। পেনটা মাঝে মধ্যে। লাওস ওয়েদার ব্যুরো তারা কিন্তু ঘোষণা করেছেন, দেশব্যাপী সতর্কতা জারি করেছেন, কারণ গ্রীষ্মকালীন যে ঘূর্ণিঝড় মাতমো ধেয়ে আসছে, যা ভারী বৃষ্টিপাত এবং বন্যা ভূমিধসের মতো কি ঝুঁকিপূর্ণ অ্যাক্টিভিটির কথা উল্লেখ করেছেন। এবং মাতমো প্রতি ঘন্টায় 20 কিলোমিটার বেগে 20 কিলোমিটার/আওয়ার বেগে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হয়েছে। এবং 3 থেকে 7 অক্টোবর পর্যন্ত, এটা হয়ে গেছে অলরেডি, 3 থেকে 7 অক্টোবর পর্যন্ত কিন্তু লাওসে প্রবল বাতাস, বজ্র ঝড় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং অলরেডি সেটা সেখানে হয়ে গেছে। ঠিক আছে, আর এই গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় মাতমো স্থানীয়ভাবে লাওসে পাওলো নামে পরিচিত ছিল। লাওসে কোথায়? লাওসে যদি বলি, লাওসের স্থানীয় নাম কি ছিল? পাওলো। লাওসের স্থানীয় নাম কি ছিল? পাওলো। ঠিক আছে, এই বছর ফিলিপাইনে কিন্তু আঘাত হানা 16তম গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়, এটা 16th ট্রপিক্যাল স্টর্ম। চল, কোন ইভেন্টে দুবাইয়ের হারবারে তার 10ম বার্ষিকী সংস্করণ চালু করেছে? 180টি দেশ থেকে 2000-টিরও বেশি স্টার্টআপ এবং 1200 জন বিনিয়োগকারীকে স্বাগত জানিয়েছে। এক্সপ্যান্ড নর্থ স্টার, এক্সপ্যান্ড সাউথ স্টার, এক্সপ্যান্ড ইস্ট স্টার নাকি এক্সপ্যান্ড ওয়েস্ট স্টার?
সেটা কে করেছেন? উত্তর ভাগ, অর্থাৎ এক্সপ্যান্ড নর্থ স্টার। কি বলছে? সেটা হচ্ছে তোমাদের জিটেক্স গ্লোবাল দ্বারা। জিটেক্স, জি, আমার চশমাটা খুব ডিস্টার্ব করছে তো। GITEX, জিটেক্স গ্লোবাল দ্বারা, জিটেক্স গ্লোবাল, জিটেক্স গ্লোবাল দ্বারা কিন্তু আয়োজিত এক্সপ্যান্ড নর্থ দুবাই হারবারের তার 10ম বার্ষিকী সংস্করণ, কততম? 10th এডিশন, এই যে দেখতে পাচ্ছ 10ম বার্ষিকী চালু করেছে, যাদের মধ্যে 180টি দেশ, 2000টিরও বেশি স্টার্টআপ এবং 1200 জনেরও বিনিয়োগকারীকে কিন্তু স্বাগত জানানো হয়েছে। এই ইভেন্টটি বিশ্বের বৃহত্তম স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের, মানে এটা গ্লোবালি কিন্তু একটা বড় কি বলবো, বৈঠকের মধ্যেই পড়ে, মানে সামিট, মানে বুঝতে পারছো, সবাই এখানে এক জায়গায় আসছে, বলছে আয়োজিত একটা এক্সপ্যান্ড নর্থ স্টার দুবাই হারবার যেখানে হচ্ছে, সেখানে কিন্তু এই বছর ইভেন্টটিতে এআই, জলবায়ু প্রযুক্তি, গভীর প্রযুক্তি এবং ডিজিটাল স্বাস্থ্য এবং ফিনটেক থেকে জুড়ে সমাধানগুলি অন্তর্ভুক্ত রয়েছে। আর কি বলছে? 2030 সালের মধ্যে, এরা এটাও বলেছে 2030 সালের মধ্যে 30,000 নতুন চাকরি, 30,000 নিউ জব, 30,000 নতুন চাকরি, এবং 2031 সালের মধ্যে কমপক্ষে 10টি ইউনিকর্ন কোম্পানি। ভাবো, 2031 সালের মধ্যে বলেছে ইউনিকর্ন, 2031 সালের মধ্যে 10টি ইউনিকর্ন কোম্পানি তৈরি করার কথা কিন্তু প্রস্তাব করেছেন। বোঝা গেল? তাহলে এই ইভেন্টটি কোথায় হয়েছে? এক্সপ্যান্ড নর্থ স্টার, তার যার নাম, সেটা কোথায় হয়েছে? দুবাইয়ের হারবারে হয়েছে। কততম এডিশন হয়েছে? 10তম এডিশন হয়েছে। কতগুলি দেশ পার্টিসিপেট করেছে? 180টি দেশ পার্টিসিপেট করেছে। এইভাবে ভেঙে ভেঙে মনে রাখবে। আশা করছি তোমাদের, মানে একটু যদি একবার দুবার রিপিট করে, কারণ আমি এতটাই ব্রিফ, মানে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিই, আশা করি তোমাদের কাছে জিনিসটা অনেকটাই ইজি হয়। চলো, ভারত 2028 সাল পর্যন্ত ভূস্থানিক তথ্য ব্যবস্থাপনার উপরে দৃষ্টি নিবদ্ধ করে জাতিসংঘের কোন আঞ্চলিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে? ভারত নির্বাচিত হয়েছে কোন যে সংস্থা, সেটার নাম কি? সেটা হচ্ছে কি ইউনাইটেড নেশন, GGIMAU, ইউনাইটেড নেশন, GGIMAP। সেটার নাম কি? তোমাদের বলছে যে জিও, পুরোটা লিখে দেবো, ইউনাইটেড নেশন গ্লোবাল জিওস্প্যাটিয়াল ইনফরমেশন ম্যানেজমেন্ট, MANAGE, ম্যানেজমেন্ট ফর, কোথায় গেল, এশিয়া অ্যান্ড প্যাসিফিক। এই যে দেখো, এশিয়া অ্যান্ড প্যাসিফিক ওশান। প্যাসিফিক, হাতের লেখাটা বুঝতে একটু সমস্যা, আমি তাও বলে দিচ্ছি। দেখো, ইউনাইটেড নেশন গ্লোবাল জিওস্প্যাটিক্যাল ইনফরমেশন ম্যানেজমেন্ট, এশিয়া অ্যান্ড স্পেসিফিক, প্যাসিফিক প্রশান্ত মহাসাগরী। বোঝা গেল? এটা হচ্ছে সেই সংস্থার, বলছে কি এটি হলো একটি আঞ্চলিক সংস্থা যা এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রায় 56টি দেশ অর্থনীতির প্রতিনিধিত্ব করবে। কতগুলি কান্ট্রি? 56 কান্ট্রি। মেম্বার কতজন থাকছে? তাহলে 56টি কান্ট্রি কিন্তু এর মেম্বার থাকছে। ঠিক আছে? এখানে রিজিওনাল কমিটি, ইউনাইটেড নেশন গ্লোবাল জিওস্প্যাটিক্যাল ইনফরমেশন ম্যানেজমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। আর কি বলছে? এই কমিটি গ্লোবাল যে জিওস্পেশিয়াল ইনফরমেশন ম্যানেজমেন্টের উপরেই জাতিসংঘের একটি বিশেষজ্ঞদের কমিটির অধীনে এরা কাজ করবে। এটার কি পূরণরূপ? এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের জন্য যে ইউনাইটেড নেশন এই গ্লোবাল জিওস্পেশিয়াল ইনফরমেশন ম্যানেজমেন্ট করবে 1955 সালের
প্রতিষ্ঠিত, এটার যদি প্রতিষ্ঠান বলি 1955-এ ESTD, এবং এর পাশাপাশি 2012 সালে 2055-তে গঠন হওয়ার পরে 2012 সালে এটাকে কি করা হয়, নতুন ভাবে নিউ ব্র্যান্ডেড হয়, নতুন ভাবে কিন্তু এটাকে ব্র্যান্ডেড করা হয়েছে। ক্লিয়ার হলো সবার? চল নেক্সট, ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস IUCN এর সম্প্রতি গৃহীত মোশন 042 এর মূল ফোকাস কি ছিল? কি ছিল ইউনাইটেড নেশনের মূল ফোকাস? সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ফেজিং আউট ফসিলস ফুয়েল অ্যান্ড হল্টিং নিউ এক্সট্রাকশন প্রজেক্ট, জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করা এবং নতুন নিষ্কাশন প্রকল্পকে বন্ধ করা। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার, সেখানে কি বলছে যে এর যেই কংগ্রেসের যেই মোশন 042 গ্রহণ করেছেন, মোশনের কথা বলছে যে 042 গ্রহণ করেছেন, সেখানে কয়লা, তেল এবং যে গ্যাসের বৈশ্বিক পর্যায়ক্রমে তার বন্ধ করা এবং নতুন নিষ্কাশন প্রকল্পকে শেষ করার আহ্বান জানিয়েছেন। দেখো, প্রকৃতি থেকে তুমি যত বেশি নেচার, এই যে বললাম সেভ আরাবল্লী, আরাবল্লীকে নিয়ে এত প্রোটেস্ট হচ্ছে কেন জানো? কারণ এই আরাবল্লী সব থেকে প্রাচীনতম ভঙ্গিল পর্বত, সেই প্রাচীন একটা নিদর্শন যদি এভাবে প্রকৃতি থেকে হারিয়ে যায়, প্রকৃতি কিন্তু চুপ করে বসে থাকবে না, তার রেজাল্ট কিন্তু খুবই হানিকারক হতে চলেছে। যেটা এখন অনেকে হয়তো মানে সরকার কেন, যদিও এই এত কিছু প্রোটেস্ট দেখে কোন রকম ওরা বলছে আমরা রায় দিয়েছি, কিন্তু কোনো কিছু করা তো শুরু হয়নি। মানে সত্যি তো এটা আজব না? বলছে 100 মিটারের নিচে যারা, তাদেরকে আমরা মানে আরাবল্লীর অংশ হিসেবে আর বলবো না। মাইনিং হতে হতে, খনন হতে হতে এমনি হাইট কমে গেছে কিছু কিছু জায়গায়, তাহলে তারা কি সেটা আরাবল্লী রেঞ্জের মধ্যে আর পড়বে না? তো এই জিনিসটা খুবই মানে কেন এরকম একটা সিদ্ধান্ত সত্যিই বোঝা বড় মুশকিল। চলো নেক্সট কি বলছে, ইন্টারন্যাশনাল কনভেনশন এগেইনস্ট ডোপিং ইন স্পোর্টস এর কোন অধিবেশনে ভারত এশিয়া প্যাসিফিক ব্যুরো গ্রুপ 4 ভাইস চেয়ারপারসন হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন, এবং তার মধ্যে বলে রাখি প্রায় 7,113 জনের টেস্টের মধ্যে 200 সামথিং এর পজিটিভ ধরা পড়েছে, এবং সব থেকে বেশি হচ্ছে ভারতে। স্পোর্টিং সেক্টরে ভারতের মধ্যে সব থেকে বেশি প্লেয়াররা রয়েছেন বা অ্যাথলিটস যারা রয়েছেন, খেলাধুলা করেন, তারা কিন্তু ডোপিং এর শিকার, মানে তারা ডোপিং এর জন্য ধরা পড়েছেন। অবভিয়াসলি তাদেরকে সাসপেন্ড করা হয়েছে খেলা থেকে, কত বছরের জন্য তারা খেলায় অংশগ্রহণ করতে পারবেন না সেটাও কিন্তু উল্লেখ থাকে। তো এইটা হচ্ছে কোপ 10। কোপ 10 কি বলছে সেটা হচ্ছে তোমাদের 2025 সালের কত কত 2025-এর মিটিংটা হয়েছে তোমার 20 থেকে 22 অক্টোবরে, অক্টোবরে যে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ইন্টারন্যাশনাল কনভেনশন এগেইনস্ট, সেটা কোথায় হয়েছে? তোমাদের সদর দপ্তরে, ইউনেস্কো তারই সদর দপ্তরে ইন্টারন্যাশনাল কনভেনশন এগেইনস্ট ডোপিং ইন স্পোর্টস এর কনফারেন্স অফ পার্টিস, সেই কনফারেন্স অফ পার্টিস কি? সেটা হচ্ছে কোপ 10, 10তম অধিবেশন। কত এডিশন? সেটা হচ্ছে 10তম 10th সামিট। 10th সামিট কিন্তু অনুষ্ঠিত হয়েছে, এবং এর SUMM, এই এমটা না একটু আলাদা আলাদা হয়ে গেল, ঠিক আছে। এবং এই প্যাসিফিক গ্রুপ ব্যুরো ভাইস চেয়ারম্যান হিসাবে তিনি আবার পুনর্নির্বাচিত হয়েছেন, ঠিক আছে। কোপ 10 এর মিটিং অ্যান্টি ডোপিং কনভেনশন 20তম বার্ষিকী তার পালন করেছে। আমি 10তম বললাম না, 20th হবে। কোথায় গেল পেনের মাথা, মাঝে মধ্যে কোথায় চলে যায়, আরে বাবা। আচ্ছা, এখানে ডোপিং প্রতিরোধ করে খেলার প্লে নৈতিকতা এবং সততাকে উৎসাহিত করার জন্য 2005 সালে ইউনেস্কো দ্বারা এটা গৃহীত হয়েছিল, এর গঠন হয়েছিল 2005 সালে। তাহলে এই 2025-এ হচ্ছে 20th মানে ইয়ার হিসাবে এটাকে কিন্তু ঘোষণা করা হয়েছে। মানে কি বলবো, 2005 সালে গঠন হয়েছে, 20 বছর পার হতে চললো 2025-এ এসে। চলো লাস্ট প্রশ্ন, কোন দেশ সম্প্রতি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN এর
90তম রাজ্য হিসাবে ঘোষণা হয়েছে। এটা তো তোমাদের বহুবার ক্লাসে করিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে তুভালু। তুভালু কিন্তু যুক্ত হয়েছে বিশ্বের ক্ষুদ্রতম এবং সবচেয়ে জলবায়ু দুর্বল দেশগুলির মধ্যে। জলবায়ুর দিক থেকে দুর্বল দেশ এবং এগুলি সেটি হচ্ছে তালভু। তিনি আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের কিন্তু 90তম কততম দেশ হিসাবে 19th রাজ্য হিসাবে, সরি 19 এখানে বলছে 19 স্টেট কিন্তু, ঠিক আছে। দেখো অবস্থা, স্টেট মেম্বার হিসাবে কিন্তু তিনি যোগ দিয়েছেন। এই সদস্য পদ তুলুভুর পরিবেশগত শাসন সংরক্ষণ এবং তার যে প্রচেষ্টা, এক কথায় জেনে রাখো, যখন নিজেরা আর সেখানে দায়িত্ব গ্রহণ বা ব্যবস্থাপনা করার মধ্যে থাকে না, তারা কিন্তু কোনো বড়সড় আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত হলে তাদের সেই কনজারভেশন গুলো আরো তুলনামূলকভাবে বেটার পজিশনে যায়। তো এই মোটামুটি কোয়েশ্চেন গুলো তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা একটু ভালো করে এটা স্টাডি করো, একদম কি পয়েন্ট ধরে ধরে পড়বে, এত ডিটেলস দরকার নেই, আমি একদম ভেঙে ভেঙেই বললাম, ঠিক আছে। আচ্ছা চলো ব্যাচ সম্পর্কে আমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যারা যারা আমাদের ব্যাচে জয়েন করতে চাও তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি 7557050299, 7557050299 এই নাম্বারটা সেভ করে রাখো। দেখো আমাদের বর্তমানে এসএসসি জিডি কিন্তু সৌর্য ব্যাচ চলছে, প্রচুর ছেলেমেয়েরা তোমরা অলরেডি ভর্তি হয়ে গেছো। যারা যারা এখনো ভাবছো প্রিপারেশনের জন্য কোথা থেকে নেবে, দেখো আমাদের কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছু ছেলেমেয়েরা আছে যারা হিন্দির জন্য চায় যে আমি ইংলিশের বদলে হিন্দিটাকে প্রিপেয়ার করব। তো আমাদের সেই হিন্দিটাও কিন্তু পড়ানো হচ্ছে, কারণ আমাদের এই বিনয় স্যার আছেন যিনি তোমাদেরকে কিন্তু হিন্দিতে সম্পূর্ণভাবে পড়াবেন। আর বাকি তো আমরা সমস্ত স্যার ম্যামরা রয়েছি যারা তোমাদেরকে অন্যান্য সাবজেক্ট গুলো গাইড করছি। যারা যারা আমাদের, দেখো আমাদের সমস্ত কিছুতে একটা জিনিস মাথায় আমরা রাখি, আমাদের কন্টেন্ট কিন্তু সেরা হয়। যারা যারা অলরেডি পেইড ব্যাচে ক্লাস করেছো তারা কিন্তু জানো টেক্সট বুক কিন্তু অলওয়েজ সেখানে গ্রেট। আর হ্যাঁ, আবারও বললাম নাম্বারটা সবাই সেভ করে রাখো, কারণ আগামী 28 তারিখ কিন্তু একটা বড় ধামাকা আসতে চলেছে তোমাদের জন্য। যারা যারা চাইছো ব্যাচ নেবে একটু ওয়েট করে যাও, আমি তাদের উদ্দেশ্যেই বলেছি। আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখো হাই লিখে, বা কি কে কোন রিলেটেড ব্যাচ নিতে চাও সেটার জন্য আমাকে একটা মেসেজ করে রেখো। ফোন নাম্বারটা তো বলে দিলাম, আরেকবার বলে দিচ্ছি 7557050299, ঠিক আছে। তো একটু ওয়েট করে যাও সবাই। আরো কি কি ব্যাচ রয়েছে, কি কি ফ্যাসিলিটি, আমাদের কিন্তু সুপার পাসটাই পাস, মানে তুমি যেরকম পাস পেলে তুমি এখানে এন্ট্রি নিতে পারবে, তো এই পাসটাই কিন্তু তোমাকে এমন একটা এন্ট্রি যেখানে তোমাকে কি কি দিচ্ছে দেখো। তুমি এসএসসি এমটিএস, এসএসসি জিডি, রেলওয়ে 2026-এর ক্যালেন্ডার কিন্তু আউট হয়ে গেছে এবং সেই অনুযায়ী ভ্যাকেন্সিও বেরিয়ে যাবে। তখন যদি মনে করো না তাহলে আমি এখন এখান থেকে পড়লে ভালো হতো, দেখো আমরা তোমাকে কম্প্যাক্ট ক্লাস করাবো, রিভিশন করাবো, দেন প্র্যাকটিস সেট করাবো। তার মানে ভাবো তোমার টোটালটা হয়ে যাচ্ছে, এটা তো আমরা করাচ্ছি। বাকি তোমাকে তো মক টেস্ট দিতে হবে, মক টেস্ট না দিলে তুমি স্কোর বুস্ট করবে কি করে? মক টেস্ট কিন্তু তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ, আলাদা করে তোমাকে কিনতে হবে না। তোমরা কোড ইউজ করতে পারো NITI, এই কুপন কোডটাও কিন্তু তোমরা ইউজ করে নিতে পারো। আর হ্যাঁ, আমাদের WB SSC গ্রুপ CND এর ব্যাচ রয়েছে, আপার প্রাইমারি টেটের ব্যাচও কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ, ক্লার্কশিপ মিসেলিনিয়াসও রয়েছে। আরো কিছু সারপ্রাইজ কিন্তু 28 তারিখেও আসতে চলেছে, তোমরা তার জন্য একটু ওয়েট করে যাও। আর হ্যাঁ, 1 টাকা দিয়েও ট্রায়াল নিয়ে দেখতে পারো, 1 টাকা দিয়ে কিন্তু 2 days এর ভ্যালিডিটি তোমরা পাবে, সেই 1 টাকা দিয়ে এটা ট্রায়াল নিয়েও দেখতে পারো। যারা যারা চাও অবশ্যই একদিনের মধ্যে কিন্তু অটো পেটা তোমরা অফ করে দিও, নালে বলবে যে ম্যাম টাকা কেটে নিয়েছে। আর যারা যারা ক্লাস করতে চাও তারা কন্টিনিউ করে নেবে, ঠিক আছে। আর অবশ্যই আফটার পারচেসিং দ্য ব্যাচ বেঙ্গল এক্সামটাকে সিলেক্ট করতে কিন্তু কেউ ভুলবে না। ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেওয়া থাকবে অবশ্যই। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল চ্যানেলের আমাদের সুপার পাসের জন্য যে টেলিগ্রামের লিঙ্ক, সবাই জয়েন হয়ে যেও। আর অবশ্যই তোমাদেরকে আবারও বললাম মেরি মেরি ক্রিসমাস। সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও, একটু ছুটিতে কাটাও, আবার একটু পড়াশোনাও করে নেবে, কেমন? তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দিও যারা এই চ্যানেলে নতুন রয়েছে, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগছে। তো চলো আজকে আমি এখান থেকে আসছি, তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সকাল 7টায় টেক্সট বুক বেঙ্গলি চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।